হ্যালো এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, ফ্রি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু নাসের সাদ্দাম। আমি আজকে ইতিহাস প্রথম পত্রের পঞ্চম পর্বের ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন গভর্নরের শাসন এবং তাদের সামাজিক বিভিন্ন সংস্কার। তো প্রথমেই আমি যার সম্পর্কে আলোচনা করব তার নাম আমি বোর্ডের মধ্যে লিখেছি, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে এবং তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটি। তো প্রথমে আমি লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে সংক্ষেপে বলার চেষ্টা করি। লর্ড বেন্টিং এর আগে এখানে ক্ষমতায় ছিলেন লর্ড আমহার্স্ট। লর্ড আমহার্স্ট তিনি ক্ষমতায় ছিলেন। লর্ড আমহার্স্ট যখন স্বেচ্ছায় স্বদেশে ফিরে যান তখন 1828 সালে বেন্টিংকে ভারতবর্ষের গভর্নর হিসাবে প্রেরণ করা হয় এবং তিনি 1835 সাল পর্যন্ত তিনি তার নিজের স্বপদে বহাল ছিলেন এবং তিনি উইলিয়াম বেন্টিং সংস্কারের দিক থেকে অনেকটা ভূমিকা পালন করেছিলেন। তার সংস্কারের দিক থেকে তার অগ্রণী ভূমিকা ছিল। সর্বপ্রথম তিনি যে সংস্কারটি করেছিলেন, খুব ইন্টারেস্টিং একটি বিষয়, সামাজিক সংস্কার। তিনি যে সংস্কারটি করেছিলেন সেটি ছিল সামাজিক সংস্কার। তিনি সেই সময়ে তৎকালীন ভারতে ওই সময় সীতাদহ প্রথা, অর্থাৎ যেটাকে বলা হতো যে সহমরণ প্রথা নামেও যেটাকে পরিচিত, অর্থাৎ এই সময় অর্থাৎ এই প্রথা অনুযায়ী তৎকালীন ভারতবর্ষে কোনো যদি স্ত্রীর জীবিত থাকতে যদি তার স্বামী মারা যেত তাহলে সেই স্ত্রীকে সেই স্বামীর চিতায় একই সাথে পুরানো হতো। এক্ষেত্রে যদি তার স্বামী যদি বিদেশে অবস্থান করতো বা বিদেশে থাকতো, সেক্ষেত্রে সেই স্ত্রীকে বিদেশে থাকা অবস্থায় যদি সেই স্বামী যদি বিদেশে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতো, তবে সেই স্ত্রীকে তাকে এখানে অর্থাৎ ভারতবর্ষে তার আত্মীয় স্বজনরা জোরপূর্বক তার অনিচ্ছার সত্ত্বেও তাকে চিতায় তাকে পুড়িয়ে ফেলা হতো। এরকম একটা বর্বরচিত একটা নোংরা প্রথা ভারত উপমহাদেশে ছিল এবং ভারত উপমহাদেশে সে সময় কুসংস্কার দিয়ে ভর্তি ছিল। কুসংস্কার বলা চলে প্রচলন, কুসংস্কার খুব প্রচলন ছিল। তিনি এই জন্য লর্ড বেন্টিং রাজা রামমোহন রায় এবং প্রিন্স দ্বারকান্ত নাথ ঠাকুরের সমর্থন লাভের মাধ্যমে তিনি 1829 সালে এই সহমরণ প্রথা অর্থাৎ সীতাদহ প্রথা তিনি এটা ভারতবর্ষ থেকে বিলুপ্ত ঘোষণা করেন। এছাড়া তৎকালীন ভারতে প্রথম সন্তানকে গঙ্গা নদীতে নিক্ষেপ করে দেওয়া হতো, নিক্ষেপ করে হত্যা করা হতো। এছাড়া যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানকে বিবাহের খরচ বা তার বিবাহের খরচের ভয়ে পিতা বা পরিবারের সদস্যরা তাকে গলা টিপে হত্যা করত। এই ধরনের প্রথা ভারত উপমহাদেশে সে সময় প্রচলিত ছিল। এই ধরনের প্রথাও এই লর্ড উইলিয়াম বেন্টিং এই ধরনের প্রথা তিনি রহিত করেন ভারতবর্ষে। এই কারণে তিনি ভারতবর্ষের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। এছাড়া তিনি ঠগীদের দমন করেন। ঠগীদের সম্পর্কে বলি, এই ঠগীরা ছিল হিন্দু এবং মুসলমান। ঠগীদের সদস্য যারা ছিল তারা হিন্দু এবং মুসলমান উভয় ধর্মের ছিল। তারা দরবেশ অথবা ফকির অথবা দরবেশ এবং সন্ন্যাসীর ভেষ ধারণ করত এবং তারা ধারণ করে তারা রাস্তায় পথচারীদের কি করত, তাদেরকে গলা চেপে আত্মহত্যা করত, তাদেরকে মেরে ফেলতো, ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলতো এবং তাদের ধন সম্পদ লুট করে নিত। এবং তারা তাদের নিজস্ব সাংস্কৃতিক একটা সাংকেতিক ভাষা ছিল, যে ভাষাটা তারা নিজেরাই বুঝতো এবং সে ভাষায় তারা কথা বলতো এবং সে ভাষায় তারা ভাবের আদান প্রদান করত। তো ঠগীদের যখন অত্যাচার মাত্রা অতিরিক্ত যখন সীমা ছাড়িয়ে যেতে শুরু করলো, তখন লর্ড বেন্টিং লর্ড বেন্টিং করলেন স্লিমানের ওপর ঠগী দমনের ভার দেন। কাকে? স্লিমানের উপরে ঠগী দমনের ভার দেন। এই স্লিমান তখন কি করে, একজন ঠগীর সংস্পর্শে আসে এবং তার কাছ থেকে তাদের সাংকেতিক যে ভাষা সে ভাষাটাকে রপ্ত করার চেষ্টা করে এবং পরবর্তীতে এই ঠগীদের আস্তানার খবর নেয় এবং খোঁজ নিয়ে 1500 ঠগীকে ধরে ফেলে এবং 1830 সালে তাদেরকে কঠোর শাস্তি দেয়। তো প্রিয় বন্ধুরা,
আশা করি এই লর্ড বেন্টিং এর এই সংস্কারটা, সামাজিক সংস্কারটা তোমাদের অনেকটাই বুঝে আসছে। তাহলে আমরা যেটা দেখলাম যে সামাজিক সংস্কারের ক্ষেত্রে লর্ড উইলিয়াম বেন্টিং এর যে গুরুত্বপূর্ণ অবদান সেটা হচ্ছে, একটা হচ্ছে সীতাদহ প্রথার বিলুপ্ত সাধন এবং দ্বিতীয় হচ্ছে ঠগীদের দমন। এই দুটি প্রথা এবং সীতাদহ প্রথার বিলুপ্তি সাধন করেন এবং ঠগীদের দমন করেন। এই ক্ষেত্রে সামাজিক সংস্কার করে তিনি ভারতবর্ষের ইতিহাসে একটা অবদান রেখেছেন এবং তাকে চিরস্মরণীয় করে তিনি ভারতবর্ষে আছেন এখনো। এছাড়া তিনি শিক্ষার ক্ষেত্রেও সংস্কার করেছিলেন। ভারতবর্ষে তৎকালীন সময়ে লর্ড উইলিয়াম বেন্টিং এর পূর্বে সেখানে ফার্সি এবং সংস্কৃত ভাষার চর্চা করা হতো এবং সে বিষয়ে পাঠদান করা হতো এবং ভারতে সে সময় সরকারি ভাষা হিসেবে ছিল ফার্সি ভাষা। এবং 1813 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী কোম্পানি 1 লক্ষ টাকা, বার্ষিক 1 লক্ষ টাকা দিতে বাধ্য ছিল, যে টাকাটা শুধুমাত্র এই শিক্ষার ক্ষেত্রে, ফার্সি এবং সংস্কৃত শিক্ষার ক্ষেত্রেই এই টাকাটা ব্যয় করা হতো। যখন 1833 সালে, কত সালে? 1833 সালে লর্ড উইলিয়াম বেন্টিং যখন চিন্তা করলেন যে ইংরেজি ভাষা ভারতবর্ষে প্রসার করবেন এবং পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানোর যখন তিনি উদ্যোগ নিলেন, ঠিক সেই সময় ভারতবর্ষে 2 শ্রেণীর উদ্ভব ঘটে। এক শ্রেণী ছিল যারা ছিল সংস্কৃত এবং ফার্সি ভাষার পক্ষে, এবং এক শ্রেণী ছিল যারা ইংরেজি ভাষার পক্ষপাতী ছিল। অবশেষে ইংরেজি শিক্ষার পক্ষে যুক্তি দেখিয়ে লর্ড মেকেল 1835 সালে গভর্নরের বরাবর একটা স্মারকলিপি প্রদান করেন এবং এই স্মারকলিপি প্রদান করার পরে তখন স্মারকলিপি যখন বেন্টিং এর কাছে পেশ করেন এবং এ বিষয়ে আন্দোলন হলেও বেন্টিং 1835 সালে কি করেন? ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন এবং কি করেন? এবং এই ইংরেজি ভাষার জন্য, অর্থাৎ ইংরেজি শিক্ষার জন্য প্রচুর অর্থ বরাদ্দ দেন। শিক্ষার ক্ষেত্রে উইলিয়াম বেন্টিংয়ের এই ছিল অবদান। এরপরে তিনি শাসন বিভাগেও তিনি অনেক সংস্কার করেছিলেন। বেন্টিংয়ের শাসন সংস্কার হিসেবে প্রথমে বিচার বিভাগের উন্নতি সাধন করেন। তিনি বিচার বিভাগের উচ্চ পদস্থ পথে এ দেশীয়দের অগ্রাধিকার দেন। এছাড়া তিনি কর্নওয়ালিস প্রবর্তিত প্রাদেশিক বিচারালয়গুলো যেগুলো ছিল, বিচার কার্যালয় যেগুলো ছিল, সেগুলোকে তিনি তুলে নেন এবং তিনি তুলে নেওয়ার পরে তিনি জেলা কালেক্টরদের উপর ফৌজদারি মামলার বিচার করার দায়িত্ব অর্পণ করেন এবং তিনি কয়েকটি জেলাকে একত্রিত করে বিভাগে পরিণত করেন এবং প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় কমিশনার নিয়োগ দেন। পাশাপাশি ডেপুটি এবং জয়েন্ট ম্যাজিস্ট্রেটের পদও সৃষ্টি করা হয় এবং এমনকি এদেশীয় বিচারক এবং কর্মচারীদের বেতন স্কেল এবং পদমর্যাদাও বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে তিনি শাসন ব্যবস্থায় কি পরিবর্তন করেছেন? শাসন ব্যবস্থার ক্ষেত্রে তিনি বিচার ব্যবস্থায় তিনি একটা অভূতপূর্ব একটা অদ্ভুত পরিবর্তন বা উন্নতি সাধন করেন বিচার বিভাগের। তিনি শাসন ক্ষমতা লাভ করার পরপরই তিনি কি করেন? শাসন ক্ষমতা লাভ করার পরে তিনি এদেশীয় যারা ছিল তাদেরকে বিচার বিভাগের উচ্চ পদস্থ যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং তারা দায়িত্ব পালন করে। এবং এছাড়া তিনি কর্নওয়ালিস যে প্রাদেশিক বিচার কার্যালয়গুলো প্রতিষ্ঠা করেছেন সেগুলোকে তিনি বিলুপ্ত করেন এবং বিলুপ্ত করে তিনি কি করেন? জেলা কালেক্টর যারা ছিল তাদের উপর তিনি বিচার বিভাগের ফৌজদারি মামলার বিচার কাজ দায়িত্ব অর্পণ করেন এবং তিনি জেলাগুলোকে কি বলেছিলেন? তিনি জেলাগুলোকে একত্রিত করে, কয়েকটি জেলাকে তিনি একত্রিত করে কি করেছিলেন? একত্রিত করে একটি বিভাগে পরিণত করেছিলেন এবং প্রতিটি বিভাগের জন্য একজন করে বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছিলেন। এবং এছাড়া তিনি এদেশীয় বিচার কার্যে যারা দায়িত্বে কর্মচারী ছিল তাদের পদমর্যাদা উন্নতি করেন এবং তাদের বেতনও যথোপযুক্ত বৃদ্ধি করার চেষ্টা করেন। এটি ছিল তার শাসন কার্যের সংস্কার। এবার অর্থনৈতিক সংস্কার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক সমস্যা প্রথম ব্রহ্মযুদ্ধের পর যখন চরম আকার ধারণ করলো, চরম আকার ধারণ করে ঠিক তখনই শাসনভার গ্রহণ করেছিলেন এই বেন্টিং। তিনি অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য তিনি ব্যয় সংকোচন নীতি অনুসরণ করেন এবং তিনি রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন। এছাড়া বোর্ড অফ ডাইরেক্টরদের নির্দেশ পেয়ে তিনি সামরিক ও বেসামরিক ক্ষেত্রে
ব্যয় কমানোর লক্ষ্যে কয়েকটা পন্থা অবলম্বন করেন। এক্ষেত্রে সামরিক বাহিনীর কর্মচারী যারা ছিল তাদের শান্তিকালীন সময়ে অর্ধেক ভাতা দেওয়ার যে নিয়ম চালু ছিল তা তিনি তুলে নেন এবং ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তাদের বেতন কমিয়ে দেন। এভাবে তিনি অর্থনীতিটাকে আবার শক্তিশালী করার চেষ্টা করেন। এরপরে আমি আলোচনা করব 1833 সালের সনদ আইন, 1833 খ্রিস্টাব্দের সনদ আইন সম্পর্কে। 1813 খ্রিস্টাব্দের একটি সনদের বলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে একচেটিয়া ব্যবসা বাণিজ্য করার অনুমতি লাভ করে। যখন 1831 সালে এই সনদের মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন আবার লর্ড উইলিয়াম ব্যাংটিং তিনি আবার কি করেন, এই সনদের মেয়াদ বৃদ্ধির জন্য 20 বছর এই কোম্পানির আরো 20 বছর বৃদ্ধি করার জন্য, অর্থাৎ কোম্পানির এই সনদের মেয়াদ আরো বৃদ্ধি করার জন্য তিনি ব্রিটিশ পার্লামেন্টের কাছে আবেদন জানান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সনদের মেয়াদ আরো 20 বছর বৃদ্ধি করে দেওয়া হয় এবং 1833 সালে এই আইনটি পাশ হয় বলে এই আইনকে 1833 এই সনদ পাশ হয় বলে 1833 খ্রিস্টাব্দের সনদ আইন নামে এটি পরিচিত। বন্ধুরা, আমি আবার বলছি, 1833 সালে যখন 1833 সালের সনদের ক্ষমতা বলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে একচেটিয়া ব্যবসা বাণিজ্য করার একটা অনুমতি লাভ করে। যখন 1831 সালে যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদের মেয়াদ শেষ হয়ে যায়, তখন আবার লর্ড উইলিয়াম ব্যান্টিং তিনি কি করেন, ব্রিটিশ পার্লামেন্টের কাছে সনদের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্ট আরও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদের মেয়াদ 20 বছর বৃদ্ধি করেন এবং এই আইনটি 1833 সালে পাশ হয় বলে এই আইনটিকে 1833 খ্রিস্টাব্দের সনদ আইন হিসাবে পরিচিতি লাভ করে। এই আইনের ধারাগুলো যেগুলো ছিল, এই আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিক যে অধিকার ছিল সেটা খর্ব হয়ে যায়, সে অধিকার হারায় এবং রাজনৈতিক কার্যাবলী সম্পাদনের অধিকার বা দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি পায় এবং এ সনদ দ্বারা কোম্পানিকে বোর্ড অফ ডাইরেক্টরদের নিয়ন্ত্রণ মুক্ত করে সাময়িকভাবে কোম্পানিকে পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন করা হয়। বোর্ড অফ ডাইরেক্টরদের নিয়ন্ত্রণ মুক্ত করে কোম্পানিকে কার নিয়ন্ত্রণাধীন করা হয়, সাময়িকভাবে পার্লামেন্টের নিয়ন্ত্রণাধীন করা হয়। এরপরে এই আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেল সমগ্র ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ পান এবং উপমহাদেশ শাসনের জন্য তিনি প্রয়োজনীয় আইন পাশের ক্ষমতাও লাভ করেন। গভর্নর জেনারেলকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য লর্ড মেকেলকে আইন সদস্য নিযুক্ত করা হয়। এই আইন দ্বারা কোম্পানির পূর্ণ কর্তৃত্ব এবং স্বপরিষদ গভর্নর জেনারেলকে প্রদান করা হয়। এই আইনের দ্বারা কোম্পানির পূর্ণ কর্তৃত্ব কাকে দেওয়া হয়, স্বপরিষদ গভর্নর জেনারেলকে প্রদান করা হয়। এ ছিল উইলিয়াম ব্যান্টিং সম্পর্কে সংস্কার এবং উইলিয়াম ব্যান্টিং সম্পর্কে আমরা বিভিন্ন সংস্কার দেখলাম এবং তিনি যে সংস্কারগুলো করেছিলেন এবং 1833 সালের আইন সম্পর্কেও আমরা একটি ধারণা লাভ করলাম এবং এই ধারাগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম যে 1833 সালের সনদ আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি হয়, তার যে বাণিজ্যিক কর্তৃত্ব বা বাণিজ্যিক অধিকারটা খর্ব হয় এবং তার উপর রাজনৈতিক কার্যাবলী সম্পাদনের অধিকার প্রদান করা হয় এবং কোম্পানিকে ডাইরেক্টরদের নিয়ন্ত্রণ মুক্ত করে সাময়িকভাবে পার্লামেন্টের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং এই আইনের মাধ্যমে কি করা হয়, বাংলার গভর্নর জেনারেলকে কি করা হয়, বাংলার গভর্নর জেনারেল সমগ্র ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং তিনি সমগ্র ভারতকে শাসনের জন্য প্রয়োজনীয় আইন প্রয়োগের ক্ষমতাও তিনি লাভ করেন এবং এই আইনের দ্বারা একজন গভর্নর জেনারেলকে স্বপরিষদ গভর্নর জেনারেলকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য লর্ড মেকেলকে এই আইন দ্বারা কোম্পানির পূর্ণ কর্তৃত্ব গভর্নর জেনারেলকে প্রদান করা হয়। এটি ছিল লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে একটি সাম্যক ধারণা। আশা করি অনেকটাই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আরেকজন গভর্নর সম্পর্কে আলোচনা করব। তার নাম হচ্ছে লর্ড অকল্যান্ড।
লর্ড অকল্যান্ড লর্ড অকল্যান্ড 1836 থেকে 1842 তার সময়কাল ছিল, শাসনের সময়কাল ছিল 1836 থেকে 1842। স্যার চার্লস ম্যাটকাফের পদত্যাগের পর 1836 খ্রিস্টাব্দে লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং তার শাসনকালে প্রথম দিকে কয়েকটি সংস্কার কাজের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তিনি শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞানের ক্ষেত্রে প্রভূত উৎকর্ষ সাধন করেন। তাছাড়া তিনি কৃষিকাজের জন্য উন্নত জলসেচের ব্যবস্থা করেন। কৃষিকাজের জন্য তিনি উন্নত জলসেচের ব্যবস্থা করেন। তিনি ধর্মীয় অনুষ্ঠান, তার সবচেয়ে বড় অবদানগুলো যেগুলো ছিল, তিনি ধর্মীয় অনুষ্ঠান, ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বাস করত, এই ধর্মীয় বিভিন্ন ধর্মের মানুষ যে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করত, এই ধর্মীয় অনুষ্ঠানগুলোর উপর সরকারি কতগুলো বিধিনিষেধ ছিল, তিনি এই বিধিনিষেধগুলো তুলে নেন এবং স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের সুযোগ করে দেন ভারতবর্ষের জনগণকে। লর্ড অকল্যান্ডের শাসনামলে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আফগান নীতি। এই আফগান নীতি লর্ড অকল্যান্ডের সাথে সম্পর্কিত। আফগান নীতিটি লর্ড অকল্যান্ডের সাথে সম্পর্কিত। 1837 খ্রিস্টাব্দে রাশিয়ার প্ররোচনায় পড়ে পারস্য আফগানিস্তানের অন্তর্ভুক্ত হিরাত আক্রমণ করলে লর্ড অকল্যান্ড ভীত হয়ে পড়েন। এই ছিল লর্ড অকল্যান্ড সম্পর্কে আমাদের সংক্ষেপে ধারণা, যে লর্ড অকল্যান্ড 1836 সালে তিনি 1836 থেকে 1842 সাল পর্যন্ত তার শাসন আমল ছিল এবং তার সাথে জড়িত ছিল আফগান নীতি। তার গুরুত্বপূর্ণ তার ঘটনা, তার শাসন আমলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, সেটি হচ্ছে আফগান নীতি। তিনি বিভিন্ন সংস্কার কাজের জন্য বিখ্যাত হয়েছিলেন, যে কি বললাম, চিকিৎসা, শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি অভূতপূর্ণ উৎকর্ষ সাধন করেন। বিশেষ করে তিনি কি করেন, কৃষি ক্ষেত্রে তিনি জলসেচের, অত্যাধুনিক জলসেচের ব্যবস্থা করেন এবং তিনি সবচেয়ে বেশি যেটা ভূমিকা রেখেছিলেন সেটি হচ্ছে কি, ধর্মীয় স্বাধীনতা তিনি প্রদান করেন। অর্থাৎ বিভিন্ন ধর্ম অবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে যে সরকারি বিধিনিষেধগুলো ছিল, সেই বিধিনিষেধগুলোকে তিনি তুলে নেন। অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষরা তারা স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের সুযোগ লাভ করে। বন্ধুরা, এ পর্যায়ে আমি লর্ড হার্ডিঞ্জ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আঠারোশো 1845 থেকে 1848 সাল। লর্ড হার্ডিঞ্জ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করি। লর্ড হার্ডিঞ্জের শাসনকাল ছিল 1845 থেকে 1848 সাল। তিনি শান্তিপ্রিয় এবং সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং সীতাবদাহ প্রথা রহিত করেছিলেন বা বিলুপ্ত করেছিলেন ঠিকই, কিন্তু এই প্রথা বিলুপ্ত হয়েছিল শুধুমাত্র ইংরেজরা যে প্রদেশগুলোতে তাদের নিয়ন্ত্রণে ছিল বা যে প্রদেশগুলোতে ইংরেজদের কর্তৃত্ব ছিল, সেগুলো থেকে শুধুমাত্র এই প্রথাটি বিলুপ্ত করতে পেরেছিলেন। কিন্তু দেশীয় অনেক রাজ্য ছিল, সেগুলো থেকে এই প্রথাটি বিলুপ্ত করতে লর্ড বেন্টিং পারেননি। কিন্তু এই লর্ড হার্ডিঞ্জ তিনি দেশীয় রাজ্যে সীতাদাহ প্রথা এবং শিশু হত্যা প্রথাটি বিলুপ্ত করেন। তিনি ব্রিটিশ শাসকদের মধ্যে একমাত্র শাসক যিনি জনসাধারণের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেন। জনসাধারণের কি করেন? যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেন। তিনি সর্বপ্রথম ভারতে রেলপথ নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেন। এছাড়া তিনি গঙ্গার খাল খনন, শিক্ষার প্রসার প্রভৃতি কাজে তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। উড়িষ্যার পার্বত্য খন্দ জাতির মধ্যে নরবলি প্রথা, অর্থাৎ মানুষকে বলি দেওয়ার প্রথা একটা প্রচলিত ছিল খন্দ জাতির মধ্যে। উড়িষ্যার পার্বত্য খন্দ জাতির মধ্যে নরবলি দেওয়ার প্রথা ছিল। এই প্রথাটাকেও তিনি, এই বর্বচরিত তিনি প্রথাটাকেও নিষিদ্ধ করেছিলেন। এরপর আমরা আলোচনা করব লর্ড ডালহৌসি সম্পর্কে। লর্ড ডালহৌসি
আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি লর্ড ডালহৌসি সম্পর্কে। তিনি মাত্র 36 বছর বয়সে 1848 সালে লর্ড ডালহৌসি তিনি ভারতবর্ষে আগমন করেন। লর্ড ডালহৌসির তার সাম্রাজ্যবাদ নীতির 3টা উদ্দেশ্য ছিল, যা ছিল পাশ্চাত্য সভ্যতা ও শাসনের প্রসার, পাশ্চাত্য সভ্যতা এবং শাসনের প্রসার, ইংরেজ সাম্রাজ্যের সংহতি স্থাপন, ইংরেজ সাম্রাজ্যের সংহতি স্থাপন, এটা তার ছিল আরেকটা নীতি। আরেকটি নীতি ছিল ভারতবর্ষে ব্রিটিশ পণ্যের বাজার সৃষ্টি করা। 3টা নীতি তিনি গ্রহণ করেছিলেন। এছাড়া সাম্রাজ্য বিস্তারে যে নীতিগুলো তিনি গ্রহণ করেছিলেন তাকেও তিন দিক থেকে বা 3টি ভিন্ন ভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা হয়। একটা ছিল সত্য বিলোপ নীতির প্রয়োগ দ্বারা রাজ্য অধিকার, অর্থাৎ সত্য বিলোপ নীতির প্রয়োগ দ্বারা রাজ্য অধিকার। প্রাচীনকালে হিন্দু রাজারা যদি কারো পুত্র সন্তান যদি না থাকতো, তারা কি করত, ইংরেজ শাসকদের বা ইংরেজ গভর্নরের অনুমতি নিয়ে তারা কি করত, দত্তক পুত্র গ্রহণ করত এবং তাকে তার মৃত্যুর পরে উত্তরসূরি হিসাবে তাকে নির্ধারণ করে যেত। কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রথাটাকে বিলুপ্ত করেন। তিনি ঘোষণা করেন যে কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, সেই রাজ্যটি অর্থাৎ ইংরেজদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে। এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি ইংরেজদের বিনা অনুমতিতে যখন সাতরার রাজা দত্তক পুত্র গ্রহণ করেছিল এবং 1848 সালে যখন রাজা মারা যায়, তখন ডালহৌসি এই দত্তক পুত্রকে অস্বীকার করেন এবং অগ্রাহ্য করে সাতরা রাজ্যটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে ফেলেন। এভাবে তিনি সাম্রাজ্য বিস্তারের একটা মনোনিবেশ করেন। এরপর প্রত্যক্ষ যুদ্ধের দ্বারা তিনি রাজ্য অধিকার করেছিলেন। এর মধ্যে ছিল দ্বিতীয় শিখ যুদ্ধ, একটি অন্যতম যুদ্ধ ছিল দ্বিতীয় শিখ যুদ্ধ। এই যুদ্ধ চলেছিল 1848 থেকে 1849 খ্রিস্টাব্দ পর্যন্ত। লর্ড হার্ডিঞ্জের সময় প্রথম শিখ যুদ্ধের পরাজয়ে শিখ জাতি ভুলতে পারেনি। এছাড়া হার্ডিঞ্জের কিছু পদক্ষেপ শিখদের উত্তেজিত করে তুলেছিল। পাঞ্জাবে নিযুক্ত কোম্পানির কর্মচারীদের অশোভন আচরণ এবং শিখ গুরুদুয়ারাগুলোর প্রতি অসম্মান দেখানো, শিখ রমণীদের নির্যাতন, শিখদের ধর্মবিশ্বাস এবং সম্মানে আঘাত হানা, এই বিষয়গুলো ইংরেজদের বিরুদ্ধে একটা প্রতিবাদের ঝড় তুলে এবং ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে রানী ঝিন্দদের প্রতিবাদ আলোড়িত করে শিখদের ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে রানী ঝিন্দদের প্রতিবাদ আলোড়িত করে শিখদের। তৎকালীন পাঞ্জাবের শাসনকর্তা হিসেবে ছিলেন দেওয়ান মুলরাজকে লাহোরের ইংরেজ রেসিডেন্ট হিসাবপত্র দাখিল করতে বলায় তিনি পদত্যাগের ভান করেন। এই মুলরাজ যখন এই পদত্যাগের ভান করেন, তখন 2 জন ইংরেজ কর্মচারী সহ নবনিযুক্ত শাসনকর্তাকে কর্মস্থলে পাঠানো হলে মুলরাজ তাদেরকে হত্যা করেন এবং পুনরায় তিনি পাঞ্জাবকে ক্ষমতা দখল করেন। সঙ্গে সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে পাঞ্জাবের অন্যত্র শিখ যোদ্ধারা বিদ্রোহ করে কিছু শিখ যোদ্ধা শের সিংহের নেতৃত্বে ইংরেজদের পক্ষে গেলেও মুলরাজের পক্ষে যোগদান করেন। আফগান জাতীয় পেশোয়ার পুনরুদ্ধারের আশায় এ শিখ বিদ্রোহে যোগ দেয়। ফলে বাধ্য হয়ে লর্ড ডালহৌসি শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ ইতিহাসে দ্বিতীয় শিখ যুদ্ধ নামে পরিচিত। ঝিলাম নদীর তীরে, কোথায়? ঝিলাম নদীর তীরে চিলিয়ানওয়ালা নামক স্থানে নোট করে রাখার চেষ্টা করবে। ঝিলাম নদীর তীরে চিলিয়ানওয়ালা নামক স্থানে ব্রিটিশ সেনাপতি লর্ড গার্ভ শিখ সেনাপতি শের সিংহের হাতে শোচনীয়ভাবে পরাজিত হন। কিন্তু চিনাব নদীর নিকটে গুজরাটের যুদ্ধে শিখ বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয়ে পলায়ন করে। এরপরে দ্বিতীয় ইঙ্গো ব্রাহ্ম যুদ্ধ 1840 সালে, যখন 1840 খ্রিস্টাব্দে ব্রহ্মরাজ ইংরেজ রেসিডেন্টকে ব্রহ্মদেশ ত্যাগের আদেশ দেন, ঠিক তখনই 1851 খ্রিস্টাব্দে কয়েকজন ইংরেজ বর্মীদের হাতে অপমানিত হয়েছে সংবাদ পেয়ে ডালহৌসি তখনই ব্রাহ্মরাজের কাছে ক্ষতিপূরণ দাবি করেন এবং এই ক্ষতিপূরণ দাবি আদায়ের জন্য নৌ কমান্ডার সেনাপতি কমোডর ল্যাম্বোটিকে রণতরী সহ ব্রহ্মদেশে পাঠান। কিন্তু যুদ্ধের পক্ষপাতী ছিলেন না ব্রহ্মরাজ, তাই ডালহৌসির সমর্থন আদায়ের জন্য দুর্ব্যবহারের দায়ে তিনি পদচ্যুত করেন রেঙ্গুনের গভর্নরকে
এবং কিন্তু নৌসেনাপতি ল্যাম্বর্টি এতে খুশি না হয়ে ব্রাহ্মরাজের একটি রণতরী দখল করে নেয়। ফলে ল্যাম্বর্টির জাহাজে বর্মীগণ গোলাবর্ষণ শুরু করে এবং এভাবে দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্মী যুদ্ধ শুরু হয়। কুশাসন এবং অরাজকতার অজুহাতে দেশীয় রাজ্য অধিকার। লর্ড ডালহৌসি এরপর কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেন এবং নবাবের হাতে শাসনের দায়িত্ব থাকলেও প্রকৃত ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। ফলে রাজ্য শাসনের জটিলতার সৃষ্টি হয়। তাই তাকে অযোধ্যা ছেড়ে কলকাতার খিদিরপুরে 12 লক্ষ টাকার বিনিময়ে বাস করতে হয়। এই কুশাসন ও অরাজকতার অজুহাতেও দেশীয় বিভিন্ন রাজ্য এই লর্ড ডালহৌসি তিনি অধিকার করেছিলেন। লর্ড ডালহৌসি বিভিন্ন সংস্কার করেন। তার মধ্যে একটি ছিল শাসন সংস্কার। শাসনের ক্ষেত্রে তিনি কি সংস্কার করেছিলেন? তৎকালীন গভর্নর জেনারেলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছিল বাংলার প্রশাসনিক দায়িত্ব। গভর্নর জেনারেলকে বাংলার শাসন পরিচালনার দায়িত্ব থেকে মুক্ত করেন এই ডালহৌসি। তার সময়কাল থেকে বাংলার জন্য একজন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করা হয়। তার সময় থেকে একজন বাংলায় লেফটেন্যান্ট গভর্নর জেনারেল নিযুক্ত করা হয় এবং তার সময় থেকে কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং এভাবে ভারতীয় উপমহাদেশে একটি সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপিত হয়। এটি ছিল তার শাসন সংস্কার। এবার আমরা সামরিক সংস্কার সম্পর্কে পড়ব। ভারতের ডালহৌসির শাসন আমলে ব্রিটিশ সাম্রাজ্য পূর্ব বাংলা থেকে পশ্চিম পাঞ্জাব পর্যন্ত এবং সিন্ধু দেশ পর্যন্ত বিস্তৃত হয়। এই বিশাল সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ বিশাল সাম্রাজ্যকে ধরে রাখার জন্য সৈন্যবাহিনীকে নানা গুরুত্বপূর্ণ স্থানে সর্বদা সতর্ক অবস্থায় এই লর্ড ডালহৌসি মোতায়েন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এ কারণে কলকাতা থেকে তিনি গোলন্দাজ বাহিনীকে স্থানান্তর করেন। মিরাটে স্থানান্তরিত করা হয় বাংলার গোলন্দাজ বাহিনীকে এবং ডালহৌসি সৈন্যবাহিনীতে ভারতীয় এবং চতুরতা অর্থাৎ বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি এই ডালহৌসি কি করেন, এই তার সেনাবাহিনীতে কি করেন, ভারতীয় সৈনিকদেরকে আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা হ্রাস করে ইউরোপীয় সৈনিকদের সংখ্যা ধীরে ধীরে তিনি বৃদ্ধি করেন। বাণিজ্যিক সংস্কার। লর্ড ডালহৌসি বাণিজ্যিক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কীর্তি হলো তার অবদান হলো তিনি অবাধ বাণিজ্য নীতি অনুসরণ করেন। ভারতের বন্দরগুলোতে বিদেশিদের জাহাজের জন্য উন্মুক্ত করে দেন এবং পাশাপাশি তিনি কলকাতা, মুম্বাই এবং করাচি প্রভৃতি বন্দরে উন্নতি সাধন করেন এবং বন্দরগুলোতে যাতে সহজে সমুদ্রগামী জাহাজগুলো আসতে পারে সেজন্য তিনি বহু সংখ্যক বাতিঘর বা লাইট হাউস নির্মাণ করেন। সামাজিক সংস্কার। ডালহৌসি সমাজ সংস্কারক হিসেবে অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি মাত্র 8 বছর বয়সের মধ্যে বহু সংস্কার প্রবর্তন করেন। তিনি বিধবা বিবাহ আইন পাশ করেন, হিন্দু বিধবা বিবাহকে আইনসঙ্গত করেন। এ বিষয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডালহৌসিকে সাহায্য করেন। এমন একটি আইন পাশ করেন যাতে কেউ যদি ধর্মান্তরিত হয় অর্থাৎ কেউ যদি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করে বা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ইসলাম ধর্ম থেকে কেউ যদি হিন্দু ধর্ম গ্রহণ করে এক্ষেত্রে তারা তাদের পৈতৃক সম্পত্তি ভোগ করতে সক্ষম হবে। এছাড়া তিনি পূর্ত বিভাগের প্রতিষ্ঠিত গঙ্গা খাল খনন এবং জলসেচের ব্যবস্থা উন্নতি করেন। পাশাপাশি তিনি রাজপথ এবং যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট উন্নতি সাধন করেন। তিনি সড়কগুলোকে উন্নয়ন করার চেষ্টা করেন এবং তার সময়ে কলকাতা হতে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড স্থাপিত হয় এবং তার প্রযুক্তি প্রবর্তন। লর্ড ডালহৌসির একটা অন্যতম অবদান হচ্ছে আরেকটি, যেটি হচ্ছে তিনি ভারতীয় রেলপথের জনক যাকে বলা হয় এই লর্ড ডালহৌসিকে বলা হয়। তিনি সর্বপ্রথম 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত সর্বপ্রথম রেলপথ স্থাপিত করেন। পরের বছর কলকাতার রানীগঞ্জ রেলপথ তৈরি হলে কলকাতার কারখানা এবং পাট কলগুলোতে কয়লা পরিবহনের সুবিধা হয়। লর্ড ডালহৌসি রেলপথ নির্মাণের দায়িত্ব শাসন কর্তৃপক্ষের উপর ন্যস্ত না করে বেসরকারি উদ্যোক্তাদের উপর তিনি ন্যস্ত করেন। তাহলে বোঝা গেল যে 1853 সালে এই কলকাতা মুম্বাই থেকে থানে পর্যন্ত সর্বপ্রথম ভারত উপমহাদেশের রেলপথ স্থাপিত হয় এবং এই রেলপথটি স্থাপিত করেন লর্ড ডালহৌসি। তো বন্ধুরা, আশা করি
আজকের ইতিহাসের যে বিষয়বস্তু ছিল যে ভারতবর্ষের বিভিন্ন গভর্নরদের শাসন এবং তাদের সামাজিক সংস্কার, এই বিষয়গুলো অনেকটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি পরীক্ষায় তোমাদের অনেকটা উপকার আসবে এবং তোমরা এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আজকের মতো আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।